ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, তার ব্যাপারে আলোচনা করব। দেখো, আলোচনার শুরুতেই বলে রাখি, এই আলোচনাতে আমরা যে সমস্ত বিষয়গুলো এনার ব্যাপারে জানব সেগুলো হচ্ছে ভূমিকা, জন্মস্থান, শিক্ষা জীবন, বৌদ্ধ ধর্ম প্রচারের ব্যাপারে এনার সমাধিক্ষেত্র, এনার উপসংহার, এনার ব্যাপারে কিছু কথা, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে প্রথম পয়েন্টটা আলোচনা করা হচ্ছে। পয়েন্টটা হলো ভূমিকা। এখানে কি লেখা আছে দেখে নেওয়া যাক। ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে ইনি হলেন সবচেয়ে বিখ্যাত। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে বুঝতে পেরেছো আশা করি। এখানে এইটা লেখার পরে পরের পয়েন্ট দেবে তোমরা জন্ম। এখানে কি লেখা আছে দেখে নাও। পণ্ডিত অতীশের আনুমানিক 980 থেকে 1053 খ্রিস্টাব্দের মধ্যে জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে। দেখো, এই জায়গাটা কিন্তু এখন বাংলাদেশে আছে, তো তোমরা এটা মনে রাখবে, বা তোমরা এটা বাংলাদেশে বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রাম দিলেও দিতে পারো। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। তাহলে এটা বুঝতে পেরেছো, তার বাড়িটা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত, কারণ তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাস করতেন না। এর পরের পয়েন্ট আছে দেখো, শিক্ষা জীবন। এখানে কি লেখা আছে। অদন্তপুরী বিহারে আচার্য শীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। আর মনে রাখবে, তার কিন্তু এই বিদ্যা জীবনের বা শিক্ষা জীবনের হাতেখড়ি হয়েছিল তার মায়ের হাত ধরে। এরপরে দেখো লেখা আছে, তিনি বিক্রমশীল অদন্তপুরী এবং সোমপুরী বিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তো এখানে এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন হয়। এরপরে দেখো পয়েন্ট আছে বৌদ্ধ ধর্ম প্রচার। এখানে কি বলা হয়েছে। তিব্বতের রাজা জ্ঞান প্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান। সেটা কত সালে দেখো, 1040 খ্রিস্টাব্দে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম মত প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তাহলে বুঝতে পারছো, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে দেখো স্ট্যান্সা চেঞ্জ করে আছে, অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন, এটাও মনে রাখবে। এর পরের পয়েন্ট আছে দেখো অনুবাদ। এখানে কি বলা হয়েছে। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। দেখো, এই ভাষাটা মনে রাখবে, ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। তো এটা মনে রাখবে, কারণ তিনি অনুবাদক হিসাবেও কিন্তু কাজ করতেন। এর পরের পয়েন্ট আছে দেখো সমাধিস্থান। এখানে তোমরা মৃত্যুও পয়েন্ট করতে পারো। কি লেখা আছে দেখে নেওয়া যাক। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল। তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। এখানে গেল হয়ে গেছে, এটা তোমরা গেলে করে দেবে। এর পরের একেবারে লাস্ট পয়েন্টে আমরা চলে এসেছি। দেখো এখানে কি লেখা আছে, উপসংহার। এখানে বলা হয়েছে, অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, তুষারে ভয়ঙ্কর জ্বালিল জ্ঞানের দ্বীপ, তিব্বতে বাঙালি দীপঙ্কর। এর মানে হলো যে এই অতীশ দীপঙ্কর, যে কিনা আমাদের ভারতের গর্ব ছিল, সে তিব্বতে গিয়ে কি করেছিল, জ্ঞানের দ্বীপ জ্বেলে দিয়েছিল। তো এটা এখানে বলা হয়েছে। আজকের এই আলোচনা অতীশ দীপঙ্কর তাহলে এখানেই শেষ করছি। আলোচনা আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।